পরম শ্রদ্ধায় বিদায় নিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার জানাজায় যেমন দেশের লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন, তেমনি তাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা এসেছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার গণতন্ত্র চর্চায় খালেদা জিয়ার অবদান কতটুকু, এ নিয়েই আজকের বিশ্লেষণ। অংশ নিচ্ছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ আর আমি আব্দুল্লাহ আল হুসাইন। অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। গতকাল বুধবার খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী ও সরকারের অন্যান্য প্রতিনিধিরা এসেছিলেন। মোট কজন গতকাল এসেছিলেন? ধন্যবাদ আলিফ। গতকাল দক্ষিণ এশিয়ার 6 দেশের প্রতিনিধিরা খালেদা জিয়ার নামাজে জানাজায় শরিক এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এর মধ্যে ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এস জয়শঙ্কর, সঙ্গে ছিলেন আপনার শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত। এই 6 জন উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং খালেদা জিয়ার অবদান, বাংলাদেশের গণতন্ত্র, দক্ষিণ এশিয়ার গণতন্ত্র উন্নয়ন, এই বিষয়গুলি নিয়ে তারা তাদের শ্রদ্ধা তার কাছে প্রকাশ করত। একই সাথে ঢাকায় তো বিভিন্ন দূতাবাস, মিশন ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন জানা যায়। দেখুন, যখন 30 তারিখ রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয় এবং আপনার দেশে বিদেশে বার্তাটা যখন দেওয়া হয়, তো ওই সময়টাতে ঠিক যে সময়ে অর্থাৎ 30 তারিখ বিকেলে সেই সময় থেকে শুরু করে গতকাল দুপুর অবধি সময়টা খুব কম ছিল। তো সব স্বাভাবিক এবং সঙ্গত কারণে অনেকের আসার আগ্রহ বা ইচ্ছা থাকলেও সময়ের স্বল্পতার কারণে সেটা হয়নি। তো সেই কারণে বাংলাদেশের যে বিভিন্ন দেশের মিশনগুলো আছে, সেই মিশনগুলো তাদের প্রতিনিধিদের এবং আন্তর্জাতিক সংস্থা, সেই প্রতিনিধিরা সহ মিলিয়ে সর্বসাকুল্যে আমি যতটা জানি 30 থেকে 33 জন উপস্থিত ছিলেন কালকের সেই জানাজা এবং শ্রদ্ধা প্রকাশের অনুষ্ঠান। সবাই কি শেষ পর্যন্ত জানাজা স্থলে পৌঁছাতে পেরেছেন? কারণ গতকাল আমরা দেখেছি মানিক মিয়া অ্যাভিনিউ ছাপিয়ে আশেপাশে যে সড়কগুলো, ব্যাপক মানুষের উপস্থিতি ছিল, লাখ লাখ মানুষ হাজির হয়েছিলেন। এই ধরনের সমাবেশ অতীতে কখনো নিকট ইতিহাসে বাংলাদেশে ঘটেনি। আপনি যে প্রশ্নটা করেছেন, মোটামুটি কাল সকালেই 5 জন এসেছিলেন, এর আগে পরশু রাতে একজন এসেছিলেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রী। তো সবাই এসে যেটা করেছিলেন, তারা বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার, তারা দুজনেই বিমানবন্দর থেকে এবং বিমান ঘাঁটি থেকে সরাসরি চলে যান জাতীয় সংসদ ভবনের আলোচনার জন্য নির্ধারিত স্থানে। তো সেখানে যেটা হয়েছিল, একটু আগে যেটা বলছিলাম, যে তারা তারেক রহমান এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন, কথা বলেছেন। এর পাশাপাশি সরকারের প্রতিনিধিরাও সেখানে ছিলেন। এরপর যেটা হয়েছে যে বিদেশি অতিথি, কূটনীতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্টজনকে আলাদা আলাদা বাসে করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লক থেকে সংসদ ভবনের যে নিচে টানেল, সেই টানেল দিয়ে জানা যায় তাদের জন্য নির্ধারিত স্থান, অর্থাৎ আমন্ত্রিত অতিথিদের জন্য সেখানে নেওয়া হচ্ছিল। তো আপনি যে বিষয়টা বললেন যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, লাখো মানুষ বলছেন জনসমুদ্রে পরিণত হয়েছে মানিক মিয়া এবং তার আশেপাশে শহরের বিরাট এলাকা জুড়ে। আমরা এটাও দেখেছি, মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েও অনেকে জানাজায় অংশ নিয়েছেন। তো এমন একটা পরিস্থিতিতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বাদে বাকি 5 জন অতিথি যে বাসে ছিলেন, বাস না বলে এটা কোস্টার বলাই ভালো, সেখানে অন্যান্য কূটনীতিকরা ছিলেন যারা ঢাকায় কাজ করেন, পররাষ্ট্র উপদেষ্টা সেখানে ছিলেন। প্রায় 30 মিনিটের মধ্যে তারা আটকে পড়েন। তো এক পর্যায়ে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার সর্দার আয়াজ যখন দেখলেন যে জানাজার নামাজ শুরু হবে, তিনি সেখানে নেমে যান এবং বাস থেকে নেমে পড়ে আপনাদের লালমাটিয়ার আড়ং যেখানটায় আছে, ঠিক তার উল্টো দিকে তিনি দাঁড়িয়ে জানাজায় শরীক হন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ হয়েছে 2015 সালে। নরেন্দ্র মোদী তিনি শোকবার্তা জানিয়েছেন এবং সেখানে তিনি আসলে কি বলেছেন?
দেখুন, নরেন্দ্র মোদী কালকে ভারতের সরকার এবং জনগণের পক্ষ থেকে তারেক রহমানের কাছে একটি শোক বার্তা দিয়েছেন। প্রথমত সেই শোক বার্তায় তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শোক জানিয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, এবং সেই শোক বার্তার একটা জায়গায় তিনি লিখেছেন যে 2015 সালের জুনে আমরা জানি নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় সফরে এসেছিলেন। তখন বিরোধী দলের নেত্রী হিসেবে খালেদা জিয়ার সঙ্গে তিনি দেখা করেন, সেই উজ্জ্বল স্মৃতির অবতারণা তিনি করেছেন, এবং তিনি নরেন্দ্র মোদী সেই জায়গাতে খুব জোর দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নয়নে খালেদা জিয়ার যে উল্লেখযোগ্য অবদান, সেই অবদানের কথা স্মরণ করেছেন, এবং তিনি লিখেছেন শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের বিকাশে উন্নয়নে খালেদা জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে, এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার যে আদর্শ মূল্যবোধ দলের উত্তরসূরি হিসেবে তারেক জিয়া সেটা নিয়ে যাবেন। এবং তিনি আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশের যেই জনগণের শক্তি, মর্যাদা ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে, তো সেই জায়গাতে তিনি শ্রদ্ধা প্রকাশ করেছেন, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে সামনের দিনগুলোতে সম্পর্কটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এমন প্রত্যাশার কথা সেই চিঠিতে তিনি লিখেছেন। আমি একটু পড়তে চাই সেখান থেকে, তার একটি উল্লেখযোগ্য কথা রয়েছে। অর্থাৎ খালেদা জিয়ার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ ও উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে, অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে তা এক নতুন পথ চলা নিশ্চিত করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। এটা ছিল চিঠির মূল ভাষ্য। এবং নরেন্দ্র মোদীর বাইরে আরো যারা আছেন তারা মূলত কি নরেন্দ্র মোদী ছাড়া যেটা হয়েছে, মোটা দাগে যেটা আমরা জেনেছি, কাল রাতে বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তো সেই বক্তব্য যেটা উঠে এসেছে, আমি শুরুতে যা বললাম, মূলত দক্ষিণ এশিয়ার গণতন্ত্র উন্নয়ন এই বিষয়ে যে খালেদা জিয়ার যে অবদান, সেই অবদানের কথা তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন, এবং সেই অবদানের ধারাবাহিকতা বিএনপি বজায় রাখবে সেটি তারা বলেছেন। আর এর বাইরে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার, আপনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। সেখানেও তিনি দুই দেশের সম্পর্কের পাশাপাশি খালেদা জিয়ার অবদান, গণতন্ত্রে তার ভূমিকা, দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রা, এই বিষয়গুলো ঘুরে ফিরে এসছে। তো মোটা দাগে যদি আমরা বলি, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, গণতন্ত্র উন্নয়ন, এই বিষয়গুলো ছিল মূলত তাদের আলোচনার প্রতিপাদ্য। গতকাল খালেদা জিয়ার যে দাফন এবং জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেগুলো আমরা দেখেছি যে আন্তর্জাতিক গণমাধ্যম এবং আঞ্চলিক যে গণমাধ্যমগুলো, সেগুলোতে বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে, এবং সংবাদ সংস্থা যেগুলো আন্তর্জাতিক সংবাদ সংস্থা কেউ কেউ সরাসরি সম্প্রচারও করেছে। সেখানে আসলে আপনি তো গতকাল সেগুলো দেখছিলেন, সেখানে কোন কোন বিষয়গুলো আসলে উঠে এসেছে এবং গুরুত্ব দেওয়া হয়েছে কোন কোন বিষয়গুলোকে? মূলত আপনি যদি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে তো প্রথম দিন থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করার পর থেকেই, সেটা নিউ ইয়র্ক টাইমস বলুন, গার্ডিয়ান বলুন, বিবিসি, আল জাজিরা, এরকম আমরা যেগুলো জানি যে আন্তর্জাতিক পরিসরে খুব স্বনামখ্যাত, প্রত্যেকটা গণমাধ্যমে সেটা গুরুত্বের সঙ্গে চেপেছে, খুব সঙ্গত স্বাভাবিক কারণে। প্রতিবেশী ভারতের কালকে যেটা, অর্থাৎ বছরের শেষ দিনের কাগজ, সেখানে যদি আমরা জানি টাইমস অফ ইন্ডিয়া, হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ প্রত্যেকটা কাগজেই মোরলেস প্রথম পাতায় আপার ফোল্ডে গুরুত্বের সাথে চেপেছে, এবং যথারীতি খালেদা জিয়ার যে কন্ট্রিবিউশন গণতন্ত্রের প্রতি, সেই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে চেপেছে। আমি যদি আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে মেলায়, তো খুব স্বাভাবিক সঙ্গত কারণেই সেখানে খালেদা জিয়ার মৃত্যু এবং ওনার যে লিগেসির কথা বলা হচ্ছে, সেটি খুব গুরুত্বের সঙ্গে তারা চেপেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য, যেটি এটা এতটাই তাৎপর্যপূর্ণ, যেমন ধরুন বাংলাদেশের গণমাধ্যমে, সেটা পত্রিকা হোক, অনলাইন হোক, টিভি হোক, লাইভ টেলিকাস্ট হয়েছে, লাইভ স্ক্রিনে আমরা সেটি প্রচার করেছি। কালকে দ্য হিন্দুর মতো মর্যাদা সম্পন্ন দৈনিকও তাদের লাইভ টেলিকাস্টের মধ্যে আপনার খালেদা জিয়ার জানাজার খবরটিকে প্রতিপাদ্য করে তারা এটার লাইভ প্রচার করেছে। তো তাতে করে বোঝা যায় যে
শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়া এবং সারা বিশ্বজুড়েই তার এই প্রয়াণের খবরটি খুব গুরুত্ব পেয়েছে। আচ্ছা, ভারতের পাশাপাশি আমি দেখছি যে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন তারাও গুরুত্ব দিয়ে ছাপিয়েছে, এবং আরেকটি গণমাধ্যম জিও নিউজ তারা এই একই ধরনের শিরোনাম করেছে যে রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন। আরেকটি বিষয় একটু জানতে চাই, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা যেটি সার্ক হিসেবে পরিচিত, সেখানে খালেদা জিয়ার সেটিকে এগিয়ে নিয়ে যেতে খালেদা জিয়ার ভূমিকা কতটুকু? না, দেখুন, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক সেটির আইডিয়াটাই ফ্লোট করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে, এবং 1985 ডিসেম্বরে ঢাকায় প্রথম সম্মেলনের মধ্যে সার্ক যাত্রা করেছিল। তো সেইভাবে যদি দেখি, সার্কের স্বপ্নদ্রষ্টা ছিল জিয়াউর রহমান, এবং আমরা দেখেছি তিনি যখন ক্ষমতায় ছিলেন 3 দফা প্রতি পর্বেই সার্ক এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, শক্তিশালী হওয়ার ক্ষেত্রে বিএনপির একটা জোরালো বা সক্রিয় ভূমিকা ছিল। কিন্তু আমরা এটাও জানি দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী পাকিস্তান এবং ভারতের সম্পর্কটা ইতিহাসের বাঁকে বাঁকে এতটাই বিরোধপূর্ণ, সংঘাতপূর্ণ, যার ফলে দেখা গেছে যে দুই দেশের এই সংকটের কারণে শেষ পর্যন্ত একটি কার্যকর আঞ্চলিক সহযোগিতা সংস্থা হিসেবে সার্ক এগুতে পারে না। 2019-এর পরে কিন্তু সার্কের কোনো সামিট নেই, যদিও সেক্টরাল মিটিংগুলো হচ্ছে। তো সেই জায়গাতে বরাবরে বিএনপির একটা জোরালো বা শক্তিশালী ভূমিকা ছিল, এবং বিএনপি বলতে খালেদা জিয়াই তো প্রধানমন্ত্রী ছিলেন। তো তারা, এই জন্য আমি বলছিলাম আপনাকে, দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলো আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে খালেদা জিয়ার কন্ট্রিবিউশনের কথা খুব জোর দিয়ে বলে গেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সার্ক যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটি আদৌ ভবিষ্যতে কতটা এগোতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, এরকম নানা বিষয়ের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন, থাকুন ভালোর সাথে, আলোর পথে।